খাবার টেবিলে খাবার খেতে বসেছে সবাই। কিছুক্ষণ আগেই রুদ্র, শুভ্র, অভ্র অফিস থেকে এসেছে। রিমি, সিমি, নিধি সারাদিন ঈশা, সাব্বির, ফাহিমের সাথে সময় কাটিয়েছে। সারাদিন ওদের সাথে আড্ডায় মেতেছিল। হাসাহাসি, ফানমাস্তি তো আছেই। আর এখন ভেজা বেড়ালের মতো মাথা নিচু করে খাবার খাচ্ছে। ফাহিম বাদে সবাই আছে। কিছুক্ষণ পর ফাহিম এসে টেবিলে বসে পড়ল। সাব্বির সবার সাথে কথা বললেও ফাহিমের সাথে কথা বলেনি আজ সারাদিন। ফাহিম খাবার টেবিলে বসে সাব্বিরের উদ্দেশ্যে বলে, ভাই, মোর লগে তুমি কথা কও না ক্যা? মুই তোমারে লরি মানে সরি কইছি না। হেরপরও তুমি মোর লগে কথা কও না কিল্লাই? সাব্বির চুপচাপ খেয়েই যাচ্ছে। ফাহিম করুণ স্বরে আবারও বলে, তোমার রাগ এখনো কমে নাই। আরে ভাই, তুমি তো জানি আমি পলের ঘরে পল। ইয়া বড় পল। তুমি হেরপরও রাগ হইয়া থাকবা? সাব্বির এখনো চুপ। আলতাফ চৌধুরী বললেন, সাব্বির, ফাহিম এত করে বলছে, তারপরও তুই চুপ করে আছিস কেন? ওর সাথে কথা বল। সাব্বির ফাহিমের দিকে তাকিয়ে বলে, তুই পল মেনে নিছস? হ ভাই, মানসী। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। কথাটা শুনে ফাহিম সেই খুশি। তখনই ঈশা বলে, পল? পল মানে কি? সাব্বির বলার আগেই রুদ্র খেতে খেতে বলে, পল মানে ভালো। এটাও জানিস না? কথাটা শুনেই সাব্বির, ফাহিম, আলতাফ চৌধুরী হাসতে লাগল। আর এদিকে রিমি শক্ত হয়ে গেছে। পলের আসল মিনিং জানতে পারলে আজ রিমির কেল্লাফতে। রুদ্র ভ্রু কুচকে মেকি রাগ নিয়ে বলে, হাসছিস কেন? আমি কি ঠিক বলিনি? সাব্বির হেসে হেসে বলে, ভাই, তোমাকে কে বলেছে পল মানে ভালো? আরে পল মানে তো। বলার আগেই হাসতে শুরু করল। মানে কি বল? দাদু তুমি বলো। রুদ্র খাওয়া বন্ধ করে বলে। আলতাফ চৌধুরী হাসি থামিয়ে বলে, পল মানে হচ্ছে বোকা, বলদ। রিমি শেষ। খাবার গলার মাঝে আটকে গেছে। রুদ্র দাঁত কটমট করে রিমির দিকে তাকায়। রিমি শক্ত হয়ে বসে রয়। গলায় খাবার আটকে গেছে, পানিও খেতে পারছে না। চোখ তুলে উপরের দিকে তাকাতেও পারছে না। রিমি আজ তিমি হয়ে যাবে। খাবার মুখে তুলে মনে মনে বলে, সিমি, আজ তু তো গেয়া কামসে। নিধি বলে মনে মনে। রুদ্র জেদ্দ নিয়ে খাবার খাচ্ছে। রিমি যে বসে আছে তো বসেই আছে। সবার খাওয়া শেষ। একে একে টেবিল ছেড়ে সবাই ওঠে, যে যার রুমে চলে যায়। শুধু রিমি, সিমি, নিধি ড্রয়িং রুমে বসে আছে। বইন, আমারে বাঁচা বইন। আমি রুমে যামু কেমনে? রুমে গেলেই রুদ্র আমাকে ভর্তা বানিয়ে ফেলবে। কিছু একটা কর তোরা। রিমি কান্না ফেস নিয়ে বলে, আগে বলার সময় মনে ছিল না। এখন আমি কি করব হু? সিমি বসে, এমন করে বলিস না। কিছু তো একটা কর। এটা বলার সময় ভাবা উচিত ছিল। পরে যখন জানতে পারবে তখন কি হবে তোর? নিধি বলে, তখন মাথায় এটা আছিল না রে বোন। প্লিজ কিছু একটা কর তোরা। ওদের হাত ধরে ভয় নিয়ে বলে রিমি, কিছু করার নেই রে বইন আমাগো। জানি না রুমে গেলে আমার কপালে কোনো কল্লা ভাজা আছে। সিমি বলে, ঠিক। ডাক পড়েছে নিধির। উপর থেকে চিল্লিয়ে অভ্র নিধিকে ডাকছে। আমি যাই। বাইচা থাকলে কাল সকালে দেখা হবে রে বইন। বাই। বলেই নিধি সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগল। তুই
রিমি বাকিটা বলার আগেই সিমির ডাক পড়ল উপর থেকে। শুভ্র ডাকছে সিমিকে। ওই যে বাঘে গর্জন দিছে, আমি যাই বলেই সিমি চলে যায়। রিমি কান্না ফেস নিয়ে সোফায় বসে পড়ে। কিভাবে যাবে রুমে বুঝতে পারছে না। কান্না পাচ্ছে প্রচুর। বারবার মনে মনে বলছে, কেন যে পল বলতে গেলাম। রিমি ডাকটা শুনেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল রিমির। রুদ্র ডাকছে ওকে। সিঁড়ির কাছে গিয়েও আবার ফিরে এসে সোফায় বসে। উপরে যেতে ইচ্ছে করছে না। কি করবে, যেতে যে হবেই। ঢোক গিলে এক পা দু পা করে সিঁড়ি চড়তে লাগল। শেষের সিঁড়িতে এসে থেমে যায়। ভয়তে চোখজোড়া পিটপিট করছে ওর। মনে সাহস নিয়ে ২-৩টা ঢোক গিলে রুমের পর্দা সরিয়ে রুমে পা রাখে রিমি। রুদ্রকে রুমে দেখতে পাচ্ছে না রিমি। তখনই খট করে একটি শব্দ হয়। রিমি পিছনে ঘুরে তাকায়। সঙ্গে সঙ্গে শকট হয়ে যায়। কালো গেঞ্জি, কালো ট্রাউজার ও হাতে কালো রঙের পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। দেখতে যেমনই সুন্দর লাগছে তেমনি ভয়ঙ্করও লাগছে। রিমি ভয়তে শাড়ি খামচে ধরে। রুদ্র পিস্তলটি ওর সামনে ঘুরাতে ঘুরাতে নরম স্বরে বলে, আমাকে বলদ বলেছিলে না? রিমির কাঁপাকাঁপি শুরু। রুদ্র আবার বলে, পল বলেছিলে তাই তো? রিমি চুপ। রুদ্র চট করেই রিমির সামনে এসে কোমরে হাত রেখে ওর সাথে মিশিয়ে নেয়। রিমি অনবরত কাঁপছে। ভয় চোখের পলকও বারবার পড়ছে। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে পিস্তলটি রিমি কপাল থেকে স্লাইড করতে করতে ওর ওইট কাপা কাপা ঠোঁটের কাছে এনে থামে। চিবিয়ে 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 বলে, এই ঠোঁট দিয়ে পল শব্দটা উচ্চারণ করেছিলে না? এখন এই ঠোঁট জোড়ার শাস্তি হবে। কথাটা বলেই রুদ্র ওর আয়ত্তে নিয়ে নিল রিমির ঠোঁট জোড়া। রিমি চোখ জোড়া খিচে বন্ধ করে নেয়। ছাড়ানোর কথা তো দূরে থাক, নড়াচড়াও করতে পারছে না রিমি। সিমি রুমে ঢুকে দেখে শুভ্র বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কি যেন করছে। মাথা নিচু করে শুভ্র সামনে দাঁড়ায়। শুভ্র সিমিকে দেখে ল্যাপটপ বন্ধ করে পাশে সরিয়ে হাত ধরে টেনে ওর কোলের উপর বসায় সিমিকে। সিমি অবাক। শুভ্র সিমির গলায় হাত রেখে মুগ্ধ চোখ তাকিয়ে নেশাক্ত কণ্ঠে বলে, ভুলে যেও না তুমি আমার ওয়াইফ। তোমার সাথে সবকিছু করার রাইট আমার আছে। তবে তোমার পারমিশন ছাড়া উহু। মাথা দুলিয়ে না বলে শুভ্র আস্তে আস্তে সিমির গলা উঁচু করে ঠোঁট জোড়া এক করে দেয়। নিধি রুমে ঢুকে বিছানার সামনে এসে দাঁড়ায়। এদিক সেদিকে তাকিয়ে অভ্রকে খুঁজছে, যে কিনা একটু আগে ডেকে গোষ্ঠী উদ্ধার করেছে। এখন কোথায় গেল? পিছনে ফিরতেই আচমকা অভ্র মুখোমুখি হয়। পিছিয়ে যেতেই নিধি ধাপ করে বিছানায় চিত হয়ে পড়ে যায়। অভ্র হাসে। নিধির বুক ধরফর করছে। ভয় পেয়ে গিয়েছিল অভ্রকে আচমকা সামনে দেখে। দু হাতের কনুই ভর দিয়ে উঠতে নিলে অভ্র এক পা বিছানার উপর উঠিয়ে হাঁটুর উপর হাত রেখে টেডি হাসি দিয়ে বলে, ভয় পেয়েছ? শালা ছেচরা। ভয় দেখিয়ে বলে ভয় পেয়েছ? মনে মনে নিধি। অভ্র ডান হাত বাড়িয়ে নিধির গলায় হাত রেখে ওর মুখের সামনে নিয়ে আসে। নিধির কপাল কুঁচকে যায়। অভ্র নিধির গালে আলতো করে চুমু দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, যা বলার জোরে জোরে বলো। মনে মনে বললে আমি শুনতে পাব না। কথাটা বলেই অভ্র নেশাতুর দৃষ্টিতে নিধির দিকে তাকায়। নিধির কপাল আরও কুঁচকে যায়। অভ্র নিধির ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে নিধি মাথা পিছনে সরাতে থাকে। অভ্র যত আগাচ্ছে নিধি তত পিছাচ্ছে। এক পর্যায়ে অভ্র নিধির গলার কাছ থেকে হাত সরিয়ে দেয়। নিধি আবারও ধাপ করে পড়ে যায় বিছানায়। অভ্র সোজা হয়ে দাঁড়ায়।
তারপর নিধির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, কেমন দিলাম? নিধির কিছুটা রাগ হচ্ছে। ওঠে বসে অভ্র দুই হাতের তালু ঘষে বাঁকা হেসে বলে, যেটা কেউ স্বেচ্ছায় দিতে চায় না সেটা জোর করে নিতে হয়। বলতে দেরি নিধির ঠোঁটে কিস করতে দেরি নেই অভ্রের। সকালে সাব্বির ওর রুমের আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছিল আর গুনগুন করে গান খাচ্ছিল। ভালোবাসি হয়নি বলা, তবুও ভালোবাসি। পাশাপাশি হয়নি চলা, তবুও পাশাপাশি তোমায়। বাকিটা গাওয়ার আগেই ফাহিম রুমে ঢুকে গালে হাত দিয়ে অবাক হওয়া ভঙ্গিতে বলে, ও খোদা, ওয়া কও কি ভাই? তুমি কও না ক্যা, ই সাফারে যে ভালোবাসো। আর পরেরটা কি কইলা? পাশাপাশি হাঁটো নাই। কালকেই তো তুমি আফার পিছু পিছু হাঁটছিলা। এত তাড়াতাড়ি ভুইলা গেলা? সাব্বির রাগী ভঙ্গিতে ফাহিমের দিকে তাকায়। এটা যে একটা গান, সেটা ওই গাধাকে কে বোঝাবে? ভাই মোর কথা ঠিক আছে না? সাব্বির রাগী কণ্ঠে বলে, গান আর কথা বলার মধ্যে যে একটা ডিস্টেন্স আছে সেটা কি তুই বুঝতে পারিস না? ধুর ভাই, ওটা ডিস্টেন্সটা ডিসিশন হইব। সাব্বির ঠাস করে ওর কপালে হাত দিল। ফাহিম এটা দেখে বলে, ভাই কপালে মশা মারলা নাকি? ওই, তুই রুম থেকে বাইর হইয়া যা। তীক্ষ্ণ কণ্ঠে বলে, এই একটা তোমার সমস্যা। কিছু হলেই রুম থেকে বাইর হইয়া যাইতে কও। মোর কাছে এইডা একশের ডিস্টার্বিং লাগে। কিছুটা বিরক্তি নিয়ে বলে ফাহিম, ওরে ইংলিশ রে। সাব্বির শুনেই বেহুশ। বিছানায় ধপ করে বসে পড়ল সাব্বির। এতবার বারণ করার পরও ফাহিম ইংলিশ বলা থামাচ্ছে না। এমন ইংলিশ শুনে সাব্বিরের নিজেকে নিজেরই পিটাতে মন চাইছে। সাব্বিরকে বিছানায় বসে পড়তে দেখে ফাহিম কাঁধে হাত রেখে বলে, ভাই, আপনার কি শরীর টাইট লাগতাছে? বইয়া পড়লেন ক্যা? ওয়াটিং আনমু আপনার জন্য? সাব্বির আর সহ্য করতে পারছে না। কিভাবেই বা করবে? টায়ার্ডের জায়গায় টাইট আর ওয়াটারের জায়গায় ওয়াটিং বলে ফেলছে ফাহিম। সুস্থ মানুষও অসুস্থ হতে বাধ্য এমন ইংলিশ শুনে। আর সাব্বির তো সেই আগে থেকেই সহ্য করে আসছে। আর একটা জিনিস কতই বা সহ্য করা যায় বলুন? সাব্বির স্লো মোশনে ঘাড় ঘুরিয়ে ফাহিমের দিকে তাকায়। চেহারাতে রাগের আভা। ফাহিম কপাল কুঁচকে ছোট একটা ঢোক গিলে। বুঝতে পারে আজকের ইংলিশও উল্টাপাল্টা বলেছে। এখন পড়েছে মহা বিপদে। এত বলার পরও কেন যে ইংলিশ বলে? বেচারা ভাবছে। সাব্বির দাঁত কিরমির করে বলে, এতবার কইলাম তুই ইংলিশ কবি না, তারপরও তোর ইংলিশ বলা অফ হয় না। খালি ভুলভাল ইংলিশ কস। তোরে আজকা ঠেঙ্গা দিয়া পিঠাইয়া ইংলিশ বলা বের করে দিমু। কথাটা বলতে দেরি, ফাহিমের দৌড় দিতে দেরি নেই। এক দৌড়ে হলো রুমে চলে আসে। সবাই তখন হলো রুমের সোফায় বসেছিল। সাব্বির ফাহিমকে দৌড়ানি দিয়েছে। তাও আবার মারাত্মক দৌড়ানি। সোফার চারদিক থেকে গোল গোল ঘুরছে। সবাই ওদের কাণ্ড দেখছে। ফাহিমকে তখন আলতাফ চৌধুরী ডাকতে পাঠিয়েছিল। এখন সাব্বির ও ফাহিমের দৌড়ানোর দৃশ্য দেখে সবাই হতবাক। সুযোগ বুঝে সাব্বির আলতাফ চৌধুরী লাঠিটা নিয়ে নেয়। দাঁড়া হারামজাদা, তোরে আজকে শেষ কইরাই হালামু। সাব্বির দৌড়াচ্ছে আর বলছে, ভাই মাফ চাই। দাদু মোরে বাঁচাও দাদু। ই সাফা, ভাই, ভাবিরা, মোরে বাঁচান। দৌড়াচ্ছে আর করুণ স্বরে বলছে, তোরে আজকা কেউ বাঁচাতে পারবো না। ও দাদু মোরে বাঁচাও। সাব্বির থামো, হয়েছে কি বল? আলতাফ চৌধুরী বলে, তুমি আমাকে থামতে বলো না দাদু। আজকে ওর দিন শেষ। সাব্বির, থেমে যা বলছি।
স্টপ। রুদ্র ধমকের স্বরে বলে। রুদ্র বলার সাথে সাথেই সাব্বির থেমে যায়। ফাহিম রুদ্রের পিছনে গিয়ে দাঁড়ায়। অভ্র সাব্বিরকে জিজ্ঞেস করে, ফাহিমকে মারতে চাইছিস কেন? কি করেছে ও? কি করে নাই ও কও। ওরে এত বার কইছি ইংলিশ বলবি না, ইংলিশ বলবি না। কিন্তু ফাহিম্মায় আমার কথা শুনে নাই। বারবার ইংলিশ কয়। তাও আবার ভুল। ওর ইংলিশ শুনলে মন্দায় চায়। দাঁত কটমট করে বলে। ভুল ইংলিশ বলে? কি এমন ইংলিশ বলেছে যে তোর রাগ হচ্ছে? শুভ্র বলে। ও ডিসকাস্টিং এর জায়গায় ডিস্টাপিচিং বলে। টায়ার্ড এর জায়গায় টাইট বলে। ওয়াটার এর জায়গায় ওয়াটিং বলে। এখন কও ভাই, এই সব ইংলিশ কি মানুষে শুনতে পারে? হাইরে ইংলিশ! সাব্বিরের কথা শুনে রিমি, সিমি, নিধি, ঈশা মুখ টিপে হাসছে। আলতাফ চৌধুরী ও রুদ্ররাও মুচকি হাসে। সাব্বির রাগী চোখে তাকিয়ে আছে ফাহিমের দিকে। ফাহিম সাব্বিরের দিকে তাকিয়ে পিছনে ঝুঁকে বসে। রুদ্র বলে, এতে রাগার কি আছে? ওর মন চায় এভাবে ইংলিশ বলতে, বলুক না। তাতে তুই এত রাগিস কেন? ওরে ফাহিমের হাসি দেখে কে? কথাটা শুনে ফাহিম বেশ খুশি। দাঁড়িয়ে কলার উঁচু করে ভাব নিয়ে বলে, রুদ্র ভাই পারমিশন দিছে। এখন আমার ইংলিশ বলা ঠেকায় কে? দেখছেন ভাই, পারমিশন রে পারমিশন বানিয়ে দিছে। সিমি নিচের দিকে তাকিয়ে একটু জোরেই হেসে দেয়। সিমির টোল পড়া গাল দুটি দেখে শুভ্র মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সিমির দিকে তাকিয়ে বলে, সাব্বির, ফাহিমকে বাধা দিস না। ইংলিশ ওকে বলতে দে। কথাটা শুনে সিমি শুভ্র দিকে তাকায়। চোখাচোখি হতেই সিমি লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। সাব্বির বুঝতে পেরেছে, তাই শুভ্র দিকে তাকিয়ে বলে, ভাইরা কইছে দেইখা, আর নাইলে তোর খবর আছিল। আলতাফ চৌধুরী বলে, ফাহিম তুই ইংলিশ কোথা থেকে শিখলি? কে শিখিয়েছে তোকে? কেন মগো শিমু আফায়? শুক্রবার দিন রমনা পার্কের পাশে যে একটা চিপা গল্লি আছে না, ওইখানে শিমু আফায় মগো সবাইরে একসাথে ইংলিশ শিখায়। সপ্তাহে 10 টাকা কইরা নেয়। হের কাছ থেকে আমি মেলা ইংলিশ শিখছি। হাসি হাসি মুখে বলল ফাহিম। খুব সুন্দর ইংলিশ শিখায় তোমার শিমু আফায়। হেসে হেসে বলে ঈশা। হয় ঈশাফা হাঁচা কইছেন আপনি। ভালো ইংলিশ শিখায়। একবার বলেছি আমার নাম ঈশ না ঈশা। দাঁত কটমট করে বলে ঈশা। চুল, চুল আফা। দু হাত জাগিয়ে বলে ফাহিম। ঈশা ভ্রু কুচকে বলে, কি চুল? স্টুপিড কোথাকার! মাইনকার পো! এইটা চুল না কুল হইব কুল। সাব্বির রাগ নিয়ে চোখ বন্ধ করে বলে। এবার সবাই উঁচু স্বরে হাসতে লাগল। হলো রুম থেকে শুধু হাসির আওয়াজের প্রতিধ্বনি হচ্ছে। ফাহিম বোকার মতো তাদের দিকে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। ফাহিম সোফায় বসে দাঁত দিয়ে নখ কাটছে। সাব্বির সোফায় হেলান দিয়ে ঝিমোচ্ছে। আলতাফ চৌধুরী তার হাতের লাঠিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ঈশা ছোট্ট মেকআপ বক্সের আয়না দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছে। রিমি, সিমি, নিধি সোফায় সরল ভঙ্গিতে বসে আছে। হলো রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। এবার বলি আলস কাহিনী। ওরা কয়জন গেম খেলছে? খেলাটার নিয়ম হলো টাইম অনুযায়ী সবাই চুপ থাকবে। টাইম শেষ হলে তারপর সবাই কথা বলতে পারবে। এর আগে যে কথা বলবে বা হাসবে তার পিঠে গরম গরম 7টা তাল পড়বে। তাও একজনের নয়, সবাই মিলে দিবে। 20 মিনিট সময় দিয়েছে। 10 মিনিট ওভার হয়েছে।
সবার অবস্থা ভালো থাকলেও ফাহিমের অবস্থা একটু খারাপ। ও আবার কথা না বলে থাকতেই পারে না। বিশেষ করে ইংলিশ না বলতে পারলে তো মাথা চক্কর দেয়। তবে এই খেলায় কোনো না কোনো কারণে সাব্বির কথা বা না হেসে থাকতেই পারেনি। ফট করেই উঁচু স্বরে হেসে দেয়। আর খেলার শর্ত অনুযায়ী ইচ্ছামতো ধোলাই খায়। শুধু সাব্বির নয়, ফাহিমও ধোলাই খেয়েছে। জোহরের আজান শুনে খেলা বন্ধ করে যে যার রুমে এসে গোসল সেরে নেয়। সময় পার হতে লাগল। ওদের বিয়ের আজ 1 সপ্তাহ পূর্ণ হল। রিমি, সিমি, নিধি ওদের রোমান্টিক টর্চারে পাগল হয়ে যাচ্ছে। দিন দিন এমন রোমান্টিক টর্চার করতে থাকলে ওরা রোমান্টিক পাগল হয়ে যাবে। বুদ্ধি খাটিয়ে 3 জন আইডিয়া বের করল। আইডিয়া অনুযায়ী কাজ করাও শুরু করে দিয়েছে। রাতে রুদ্র সোফায় বসে টেবিলের উপর ল্যাপটপ রেখে সবসময় অফিসের কাজ করে। সেটার ফায়দা উঠিয়েছে রিমি। ওর যত জামা কাপড় আছে সব বের করে সোফার উপর রেখে দিয়েছে। এক চুল পরিমাণও খালি রাখেনি। শুধু সোফা নয়, বিছানার উপর চাদর এলোমেলো করে রেখেছে। দেখলে মনে হয় ঝড়বন্যা সব বিছানার উপর দিয়ে গেছে। রুদ্র টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় চোখ যেতেই রাগ উঠে যায়। তারপর যখন বিছানার উপর চোখ পড়ে, তখন রাগ আর কন্ট্রোল করতে পারে না। ঠাটিয়ে চিৎকার দিয়ে রিমিকে ডাকে। রিমি চটজলদি রুমে এসে রুদ্রের সামনে মাথা হালকা নত করে দাঁড়ায়। কারণ রুদ্রের চেহারার দিকে তাকাবার সাহসটা হচ্ছে না ওর। রুদ্র রাগে ক্ষুব্ধ কণ্ঠে বলে, হোয়াট? রিমি আস্তে করে বলে, কোনোটা। সোফা, বিছানায় এমন কেন? রিমি চুপ। কথা বলছো না কেন? সরু ধমক দিয়ে বলে রুদ্র। ধমক দিতে দেরি রিমির কান্না করতে দেরি হল না। কান্নার ভান করে চোখ ঢলতে ঢলতে বলে, বিচার দিমু আমি। কি? কি দিবে? দুইটা কান্নার গঙ্গনি দিয়েই রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র পিছন থেকে ডাকলেও সাড়া দেয় না রিমি। বিরক্তি লাগছে খুব। সোফা ও বিছানার দিকে তাকালেই বিরক্তি প্লাস রাগ হচ্ছে রুদ্রের। সিমি, সিমি, 1 গ্লাস পানি দেও। ল্যাপটপের দিকে তাকিয়ে বলে শুভ্র। খাটাস কোথাকার। বিছানার সাথে পানির জগ রাখা, তারপরও ঢেলে খেতে পারে না। সিমি সোফা বসে শুভ্র দিকে তাকিয়ে মনে মনে কথাটা বলে। দেরি না করে ওঠে পানি ঢেলে শুভ্র দিকে ধরে। শুভ্র ল্যাপটপের দিকে তাকিয়ে পানির গ্লাস নিতে নিলে সিমি সুযোগে গ্লাস ছেড়ে দেয়। ঠাস করে পানির গ্লাস ল্যাপটপ ও কিছুটা পানি গিয়ে শুভ্রের শরীরে পড়ে। চট করে শুভ্র দাঁড়িয়ে যায়। জামা ঝাড়তে লাগল। ল্যাপটপ ওয়াটারপ্রুফ, তাই সমস্যা হবে না। কিন্তু শরীর যে ভিজে গেছে এতে রাগ হচ্ছে শুভ্র। ক্ষুব্ধ দৃষ্টিতে সিমির দিকে তাকিয়ে ধমকের স্বরে বলে, কমন সেন্স বলতে কিছু নেই তোমার? কিভাবে গ্লাস ধরেছিলে যে পানি সব গায়ে পড়েছে আমার? সিমি মাথা নিচু করে রাখে। দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি তিরিং বিরিং করে নাচব? দ্রুত কথাটা বলেই সিমি দৌড়। শুভ্র আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে। পরক্ষণে মুচকি হাসে। অভ্র সেই তখন থেকে ওর আলমারিতে কিছু একটা খুঁজছে। খুঁজেই যাচ্ছে তো খুঁজেই যাচ্ছে। নিধি সোফার উপর পা উঠিয়ে ফোন ঘাঁটছে। নিধি দেখতে পেয়েছে অভ্র কিছু খুঁজছে, কিন্তু এতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। অভ্র এবার বিরক্ত হয়ে যায়। শেষে নিধিকে জিজ্ঞেস করল, নিধি আমার এটা দেখেছ? নিধি ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, কি এটা? আরে আমার ইয়ে। নিধির দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, কি?
অভ্র এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমার আন্ডারপ্যান্ট দেখেছ? আলমারিতে রেখেছিলাম, এখন একটাও পাচ্ছি না খুঁজে। প্রথমে নিধির লজ্জা লাগলেও পরে ফোনের দিকে তাকিয়ে উত্তর দেয়, ওটা কাওয়াকে দিয়ে দিয়েছি। কি? অবাক হয়ে, হ্যাঁ। তাও একটা নয়, তিনটি। আর ইউ ক্রেজি? মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি? কাককে আমার আন্ডারপ্যান্ট দিয়ে দিয়েছ? হোয়াই? জোরে বলে। কেনোর উত্তর নেই। দিয়ে দিয়েছি তো দিয়েই দিছি। নরম স্বরে বলে। দিয়ে দিয়েছ মানে কি? ধমক দিয়ে বলে অভ্র। নিধি এবার দাঁড়িয়ে যায়। কান্নার ভান করে বলে, সামান্য আন্ডারপ্যান্টের জন্য আপনি আমকে। কথাটা বলেই নিধি রুম থেকে বেরিয়ে যায়। নিধি, নিধি। শিট। তিনজনেই একসাথে আলতাফ চৌধুরীর রুমে ঢুকে। আলতাফ চৌধুরী তখন বিছানায় শুতে যাবে, তখনই ওদের তিনজনকে রুমে হুড়মুড় করে ঢুকতে দেখেই তার আর শোয়া হল না। চট করেই ওঠে বসে একে একে কান্নার ভান করে আলতাফ চৌধুরীর কাছে সব কথা খুলে বলে। আলতাফ চৌধুরী সেই লেভেলের রেগে গেছে ওদের কথা শুনে। রাগী স্বরে বলে, আজ ওদের খবর আছে, আসো আমার সাথে। কথাটা শুনে রিমি, সিমি, নিধি খুশি হয়ে যায়। আলতাফ চৌধুরী হল রুমে এসে জোরে চিৎকার দিয়ে রুদ্র, শুভ্র, অভ্রকে ডাকতে লাগল। সাব্বির আর ঈশা তখন হল রুমের দোফায় বসা ছিল। কই গেলি রে? গাধার দল তিনটে। দাদুর চিৎকার শুনে রুদ্র, অভ্র, শুভ্র একসাথে নিচে নেমে আসে। ওরা নিচে নামতে নামতে রিমি, সিমি, নিধিকে দাদুর পাশে দাঁড়ানো দেখতে পায়। কি হয়েছে দাদু? এভাবে ডাকছ কেন? রুদ্র বলে। কি হয়েছে নাকি? অভ্র বলে। কি হয়েছে? সেটা তো আমার চেয়ে তোরা ভালো জানিস। দাদুর উত্তর। আমরা জানি মানে? শুভ্র বলে। হ্যাঁ, তোরাই জানিস। তোদের সাহস তো কম না। আমার নাতিবুদের বকাঝকা করিস? বলি তোদের এমন সাহসটা কে দিল? দাদু, তোমার নাতবউদের দোষ ছিল, তাই বকা দিয়েছি। কিসের দোষ আছে? ওরা এখনো ছোট। বুঝিয়ে বলবি। বকা দিস কেন? বকা দিলাম কই? জাস্ট বললাম কাপড়গুলো গুছাতে। রুদ্র বলে। আমার গায়ে পানি ফেলেছে তাই তো। থাক, আর বলতে হবে না। আমি সব জানি। ওদেরটা বাদ দেও দাদু। আমারটার কি করবে সেটা বলো। নিধি নাকি আমার তিনটি প্যান্ট কাককে দিয়ে দিয়েছে। এটা কোনো ধরনের কথা বলো? দিয়েছে তো কি হয়েছে? আরও 5টা কিনে নিবি। এর জন্য তুই ওকে পাগল বলবি? তর্ক জুড়ে দেয় ওরা দাদুর সাথে। আলতাফ চৌধুরী রিমিদের পক্ষ নিয়ে কথা বলছে। সাব্বির ও ঈশা নিরীহ দর্শকের মতো তাদের তর্ক শুনছে। এদের সবার মাঝে অনুপস্থিত ছিল ফাহিম। ফাহিম ওর রুম থেকে ফ্রেশ মুড নিয়ে হলো রুমে এসে দাঁড়ায়। দাদু ও ভাইদের তর্ক দেখে ফ্রেশ মুড গায়েব হয়ে যায়। কি নিয়ে তর্ক হচ্ছে বুঝতে পারছে না। তখনই সাব্বিরের পাশে বসে আস্তে করে কানে কানে জিজ্ঞেস করে, ভাই, হোয়াট ইজ দ্য ম্যাটার, ইজ দ্য গেটার? শুনেই সাব্বিরের মন চাইছে যে কি। দাঁত কটমট করে রাগ কন্ট্রোল করে সামনের দিকে তাকিয়ে উত্তর দেয়, বাংলায় বল। ফাহিম এবার বাংলায় বলে, কি হইছে ভাই? হেরা কোনো বিষয় নিয়া তর্ক করতাছে? দেখতে থাক, বুঝে যাবি। সামনের দিকে তাকিয়ে উত্তর দেয়। ফাহিম সামনের দিকে তাকিয়ে শুনতে থাকে তর্ক। কিন্তু মাথায় কিছু ঢুকছে না।
ফাহিম সাব্বিরের কানে কানে ফিসফিস করে বলে, ভাই, আজকে একটা জাদু হইছে। কি জাদু? সামনে তাকিয়ে উত্তর দেয়, আমি বাথরুমে গোসল করতে গেছিলাম। বাইর হইয়া দেখি আমার বিছানার উপর 3টা আন্ডারগ্রাউন্ড রাখা। মুই কতক্ষণ ভাবলাম, ক্যাডা দিয়া গেল মোরে এই আন্ডারগ্রাউন্ড 3টা। আর সে বুঝলি বা কেমনে যে আমার আন্ডারগ্রাউন্ড ছিঁড়া? হকগুলের সবার কাছে জিগাইতে চাইছিলাম, কিন্তু এই বিষয় কাউরে কওয়া যায় কওত? হেই জন্য আর জিগাই নাই। মাথা থেকা উষ্টা মাইরা হালাইয়া দিলাম। যে দিতে দিছেই। আমিও খুশি, দুনিয়া খুশি। এইটা আমার লগে জাদু ঘটছে। এখনো একটা আন্ডারগ্রাউন্ড পইরা আছি আমি। এদিকে এমনেতেই আন্ডারপ্যান্ট নিয়ে যুদ্ধ শুরু হইছে। তার উপর ফাহিম আন্ডারপ্যান্টকে আন্ডারগ্রাউন্ড বানিয়ে দিছে। সাব্বির এবার আর চুপ থাকতে পারে না। রাগে এক প্রকার চিল্লিয়ে বলে, হারামজাদা, এইটা আন্ডারগ্রাউন্ড না আন্ডারপ্যান্ট হইব। সবার তর্ক থেমে যায় সাব্বিরের চিৎকার শুনে। সেখানকার সবার নজর সাব্বিরের উপর। সাব্বির দাঁড়িয়ে গিয়ে রাগে ফোঁস ফোঁস করে বলে, তখন থেকে আন্ডারপ্যান্ট নিয়া কথা হইতাছে। আরে ভাইয়ার আন্ডারপ্যান্ট ফাহিমের কাছে। কেমনে গেছে সেটা ভাবিরে জিগান। আর ওই হারামি শোন, আন্ডারপ্যান্ট হইব আন্ডারগ্রাউন্ড না। কইতে পারলে কবি, না পারলে কবি ছোট প্যান্ট। লাস্টের কথাটা ফাহিমের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলে। ঈশা, রিমি, নিধি, সিমি মুখ চেপে হাসে। ফাহিম তো বেকুব হয়ে গেছে। অভ্র নিধির দিকে তাকিয়ে বলে, তুমি নাকি আন্ডারপ্যান্ট কাককে দিয়েছ? তাহলে ফাহিমের রুমে আন্ডারপ্যান্ট গেল কি করে? নিধি মিন মিন করে বলে, ফাহিমেই তো বড় কাওয়া। তাই তো আন্ডারপ্যান্ট ওকে দিয়ে দিয়েছি। কথাটা শুনেই সেখানকার উপস্থিত সবাই জোরে জোরে হাসতে লাগল। ফাহিম করুণ চোখে তাকিয়ে আছে সবার দিকে। বলদ হয়ে গেছে পুরা। শেষমেশ নিধি ফাহিমকে আন্ডারপ্যান্ট আলা কাওয়া বানিয়ে দিল। কাল থেকে ফাহিম মুখ ভার করে বসে আছে। হ্যাঁ, সেটা অবশ্য থাকারই কথা। অভ্র আন্ডারপ্যান্ট নিয়ে বাড়িতে এত বড় কাণ্ড হল। তার উপরে ফাহিমকে নিধি আন্ডারপ্যান্ট আলা কাওয়া বানিয়ে দিয়েছে। এখন সুযোগ পেলেই ঈশা, রিমি, সিমি ফাহিমকে আন্ডারপ্যান্ট আলা কাওয়া বলে ডাকে। এর জন্য ফাহিমের একটু মন খারাপ হয়। আর কালকের ব্যাপারটা তখনই মিটে যায় ঠিকই, কিন্তু নামটা রয়েই যায়। ফাহিম সোফার উপরে একমনে টিভির দিকে তাকিয়ে বসেছিল। তখনই রিমি ওর সামনে এসে পাশের সোফায় বসে বলে, ওই আন্ডারপ্যান্ট আলা জায়গা মানে কাওয়া, রিমোটটা দে তো। ফাহিম ডাকটা শুনে মেকি রাগ দেখিয়ে বলে, দেখেন ভাবি, মোরে এই নামে আর ডাকবেন না। দিল ক্ষয় হয়। রিমি চোখ পিটপিট করে বলে, ও রিয়েলি? হ রিয়ানি, ভাবি। রিয়ানি না রিয়েলি। ওই থাপড়ামু হইল কবি তো। হাত জাগিয়ে বলে রিমি। ফাহিম থেমে যায়। চোখ নিচের দিকে নামিয়ে ফেলে। আচ্ছা ফাহিম শোন। রিমি। উপর থেকে রুদ্র চেঁচিয়ে ডাকছে রিমিকে। ওই গরুতে মে মে করা শুরু করছে। তুই থাক, আমি যাই। রিমি ওঠে চলে যায় উপরে। রুমে এসে দেখে রুদ্র কিছু একটা খুঁজছে। রিমি ভ্রো কুঁচকে বলে, আপনি কি আন্ডারগ্রাউন্ড খুঁজছেন? রুদ্র রিমির কথাটা শুনে কিছুটা রাগী কণ্ঠে ধমক দিয়ে বলে, কি যা তা বলছ? আমি আন্ডারগ্রাউন্ড আন্ডারপ্যান্ট খুঁজতে যাব কেন? তাহলে? আমার ঘড়িটা পাচ্ছি না। খুঁজে দেখো কোথায় আছে। রিমির চোখ যায় সোফার উপর।
দরজার সামনে থেকে সরে এসে ঘড়িটি হাতে নিয়ে সামনের দিকে ধরে বলে, এটা কি? রুদ্র রিমির হাতের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, কোথায় ছিল? আপনার চোখের সামনের সোফার উপরে রাখা ছিল। ওহ, মেবি দেখিনি। ঘড়িটি হাতে নিয়ে বলে, পল কোথাকার? বিড়বিড় করে বলে। ঘড়ি পরে রিমির কাছে এসে গালে কিস করে বলে, বাই। রুম থেকে বের হয়ে যায় রুদ্র। রিমি গালে হাত দিয়ে স্মিত হাসে। ঈশা ছাদে এসেছে। কানে ইয়ারফোন গুজে রেলিংয়ে ধারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আর এদিকে সাব্বির ঈশাকে সারা বাড়ি খুঁজে হয়রান। শেষে ছাদে এসে দেখে ঈশা ছাদের এক কোনায় নিরিবিলি দাঁড়িয়ে আছে। রাগ হচ্ছে সাব্বিরের। হনহন করে ঈশার সামনে এসে কান থেকে ইয়ারফোন খুলে নিয়ে বলে, সারা বাড়ি খুঁজা আমি হয়রান, আর আপনি এখানে বসে রইছেন? ঈশা মেকি রাগ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, আমাকে খুঁজে হয়রান হবার দরকার কি? আমি কি বলেছি আমাকে খুঁজতে? না কইলেই কি খোঁজা বন্ধ কইরা দিমু? দেখুন, আমাকে আমার মতো থাকতে দিন। আপনার টর্চার আমার একদমই ভালো লাগছে না। টর্চার না করতেই টর্চার কইলা? আপনার সব কিছুতেই আমার টর্চার মনে হয়। এমন কইরা বইল না। ইস, আমার দিল চোট লাগে যে। ঈশা বিরক্ত হচ্ছে। ভেবেছিল ছাদে এসে 5 মিনিট নিরিবিলি থাকবে, কিন্তু তা আর হলো কই? সাব্বির এসে টর্চার শুরু করেছে। কথা বলার টর্চার। ঈশা বিরক্তি নিয়ে ছাদের এপাশে এসে দাঁড়ায়। সাব্বিরও ওর পিছু পিছু এপাশে এসে পাশে এসে দাঁড়ায়। মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় ঈশা। সাব্বির দাঁত কেলিয়ে বলে, ঈশা আপনি। বাকিটা বলার আগেই ফাহিম এসে ওদের মাঝে উপস্থিত হয়। বলে, ভাই এখানে দাঁড়াইয়া কি হরো করো? সাব্বির চরম বিরক্তি নিয়ে মনে মনে বলে, করতে দিলই কই তুই? এর মধ্যেই তো মাঝখান থেকে বাপা ঢুকিয়ে দিছস। মোর দিকে চাইয়া রইছ কে ভাই? তোর রূপ ভারছে তো, সেইটা দেখতাছি হারামি। মোরে একছের গাইলাও ক্যা? মুই কি হরছি করছি? হরছ করছ নাই কি সেটা বল। রাগী কণ্ঠে বলে সাব্বির, ভাই মুই তো আপনার এই কবিতা লেখাটা নিয়ে আইছি, যেটা কাইল রাইতে লেখছিলেন আফারে দিবেন বইলা। ভাঁজ করা কাগজের টুকরো সাব্বিরের সামনে দিয়ে বলে, যাক ভালো করছস, এবার তুই যা। কাগজটা হাতে নিয়ে বলে সাব্বির, কিয়া কেন ভাই? মুই হুনমু, শুনব না আপনার লেখা কবিতা। তোর শোনার দরকার নাই, তুই যা। না ভাই মুই হুনমু। দেখ ফাহিম্মা, দেখমু না তো ভাই হুনমু। দাঁড়া এইখানে। কথাটা বলে ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা কানে ইয়ারফোন গুজে ছাদের অন্য পাশে চলে গেছে। সাব্বির হেঁটে ঈশার সামনে এসে কাঁধে খোঁচা মেরে ডাক দেয়। ঈশা পিছন দিক ফিরে কানের ইয়ারফোন খুলে বিরক্তি মুখে বলে, হোয়াট? সাব্বির লাজুক ভাব নিয়ে ভাঁজ করা কাগজটা ঈশার সামনে ধরে বলে, এটা তোমার জন্য। কি এটা? কবিতা, তোমার জন্য আমি নিজে লিখছি। খুলে পড়ো না প্লিজ। ঈশা না নিতে চেয়েও পড়ে কিছু একটা মনে করে কাগজটি নেয়। সাব্বির তো আরও লজ্জায় লাজুকলতা হয়ে গেছে। আফা একটু জোরে জোরে পইরেন, যাতে মুইও শুনতে পারি। ঈশার কপাল কুঁচকে যায়। ভাঁজ খুলে জোরে জোরে পড়তে লাগল, ও আমার ইস, তোমায় না পাইলে খামু আমি বিষ। তোমায় না দেখলে ঈশা হয়ে যায় আমি দিশা বিশা। ইস, আমার ধ্যান জ্ঞান কারিলা তুমি।
তুমি ছাড়া চারদিক দেখি না কিছু আমি। বাহ বাহ, কি সুন্দর কবিতা। এক্সিডিং। দু হাত তালি দিয়ে হেসে হেসে বলে ফাহিম। সাব্বির ফাহিমের দিকে তাকিয়ে রাগ নিয়ে বলে, এক্সিডিং না এক্সিলেন্ট হবে। ফাহিম মুখে হাত দিতে ফেলে। সাব্বির নজর সরিয়ে ঈশার দিকে তাকায়। ঈশা রাগে সাপের মতো হিস হিস করছে। সাব্বিরের কবিতা পড়ে চেহারা ভয়ঙ্কর নাগিনের রূপ ধারণ করেছে। সাব্বিরের মুখ চুপসে যায় ঈশার রাগ দেখে। মিন মিন করে বলে, কবিতা কেমন হইছে ঈশা? সঙ্গে সঙ্গে কাগজটি ছিঁড়ে টুকরো টুকরো করে সাব্বিরের মুখে ছুঁড়ে মেরে রাগে গজগজ করতে করতে নিচে চলে যায়। সাব্বির কপাল ভাঁজ করে ঈশার যাওয়ার দিকে তাকায়। ফাহিম সাব্বিরের কাঁধে এক হাত রেখে বলে, ভাই, মনে হয় কবিতা একছের সুন্দর হইছে। হেইতে ভাবি লজ্জা পাইয়া কাগজ ছিঁড়া রাইখা আইডা হেঁটে গেছে। সাব্বির কিছু বলল না। ঠান্ডা রিয়েকশন নিয়ে নিচে চলে গেল। ফাহিম মাথা চুইকিয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। রাতে রিমি, সিমি, নিধি বাদে হল রুমে সবাই সেখানে উপস্থিত আছে। সবাই রুদ্র, অভ্র, শুভ্রদের হানিমুনে যাওয়ার কথা বলছে। কোথায় যাবে সেটা সাব্বির আগে বলে, সাজেক যান ভাই, ভাবি গো লইয়া। না ভাই, আপনারা সিলেট যান। ফাহিম বলে। ঈশা বলে, ভাইয়া তোমরা কাপ্তাই যাও। আর ওইখান দিয়ে রাঙ্গামাটি যাবে। না ভাই, তুমি সাজেক যাও। সাব্বির বলে, না ভাইয়ারা কাপ্তাই যাবে। ঈশা জোরে বলে, আরে না, মুই কইতাছি না ভাইরা সিলেট যাইব। ফাহিম বলে। এক প্রকার তর্ক শুরু করে দিচ্ছে ওরা তিনজন। ওদের তর্ক দেখে আলতাফ চৌধুরী বলে, তোরা সবাই থামো। যাদের কে নিয়ে যাবে তাদের আগে ডাক। ঈশা চট করেই বলে, ওয়েট, আমি ডেকে নিয়ে আসছি ভাবিদের। বলেই ওঠে চলে যায় ঈশা। ফিরে আসে রিমি, সিমি, নিধিকে নিয়ে। সোফায় বসতে দেয় ওদের। তখনই সার্ভেন্ট এসে সবাইকে কফি দিয়ে যায়। ঈশা হাসি মুখে বলে, আচ্ছা ভাবিরা শোনো, এখানে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। নিধি কফিতে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করে, কি ও কোনো বিষয় নিয়ে? তোমাদের হানিমুনের যাওয়ার কথা নিয়ে। একই সময় রিমি, সিমি, নিধি কফিতে চুমুক দিয়েছিল। ঈশার কথা শোনা মাত্রই জোরে সোরে তিনজনে বিষুম খেল। ওদের বরাবর সাব্বির, ফাহিম বসা ছিল। তাই পুরো কফিটা মুখ থেকে ছিটকে গিয়ে ফাহিম ও সাব্বিরের মুখে ও গায়ে গিয়ে পড়ল। সাব্বির, ফাহিম চোখ মুখ কুচকিয়ে বন্ধ করে নেয়। রিমি, সিমি, নিধি সমান তালে কেসে যাচ্ছে। রুদ্র, শুভ্র, অভ্ররা পায়ের উপর পা উঠিয়ে ফোন ঘাটছিল। এমন কাণ্ড দেখে ওরা পা নামিয়ে কটু চোখে ওদের তিনজনার দিকে তাকায়। ঘটনায় ঈশা ও আলতাফ চৌধুরী অবাক। ঈশা ঘাড় ঘুরিয়ে সাব্বির আর ফাহিমের দিকে তাকাতেই ফ্লোরে বসে পড়ে পেট ধরে জোরে জোরে হাসতে লাগল। ওর সাথে তাল মিলিয়ে আলতাফ চৌধুরীও হাসছে। রিমি, সিমি, নিধি ওদের কাশি থামিয়ে সাব্বির, ফাহিমের দিকে তাকিয়ে স্থির থাকতে পারল না। হো হো করে হেসে একজন আরেক জানার গায়ে ঢলে পড়ছে। বেচারা সাব্বির, ফাহিম চোখ খুলে তাদের হাসি দেখে তেলেবেগুনে রেগে যায়। এমনেতেই কফি ফেলেছে ওদের চেহারার উপর। তার উপর এখন আবার দাঁত বের করে হাসছে। এই চেয়ে খারাপ পরিস্থিতি আর কি হতে পারে? রিমি হাসার এক পর্যায়ে হেসে হেসে বলে, সরি সাব্বির, ফাহিম। সিমিও হেসে হেসে বলে, আমিও বড্ড সরি। নিধি মুখে হাত দিয়ে হেসে হেসে বলে, আমি এতগুলো সরি। সাব্বির ওঠে চলে যায়।
সাথে ফাহিমও। এভাবে কেউ হেসে হেসে সরি বলে সেটা ওদের জানা ছিল না। ওদের হাসিতে এমনতেই রাগ হচ্ছে। হেসে হেসে সরি বলাতে আরও বেশি রাগ হচ্ছে সাব্বির ও ফাহিমের। ঈশার অবস্থা খারাপ হাসতে হাসতে। পেট ধরে বলে, আল্লাহ, এ বাসায় থাকলে আর কত হাসতে হবে কে জানে। মনে হচ্ছে হেসে হেসে মরে যাব। আলতাফ চৌধুরী বলে, তা যা বলেছ ঈশা, সত্যিই হেসে হেসে মরতে হবে মনে হচ্ছে। রিমি, সিমি, নিধি হাসি থামিয়ে দেয় তখনই যখন ওদের নজর রুদ্র, অভ্র, শুভ্রদের উপর পড়ে। কারণ ওরা রাগান্বিত চোখে তাকিয়ে আছে। রিমি, সিমি, নিধিরা ঠিক বুঝতে পারছে না ওরা এভাবে কেন ওদের দিকে তাকিয়ে আছে। হানিমুনের কথা শুনে বিষুম খেয়েছে তার জন্য, নাকি জোরে জোরে হাসছে তার জন্য। ওদের উপর থেকে চোখ নামিয়ে নেয়, চুপটি করে বসে থাকে। সাব্বির জামা মুখ ধুয়ে এসে রিমিদের সামনে দাঁড়িয়ে নেচে নেচে বলে, হানিমুন, 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 হানিমুনে যাইব ভাইয়ারা। হাতে পায়ে তালি দেও সবাইরা। সবাই ভ্রু কুচকে তাকিয়ে আছে সাব্বিরের অদ্ভুত নাচের দিকে। বুঝার চেষ্টা করছে হানিমুন বলে এভাবে নাচার কি আছে। সাব্বির এবার রাগ নিয়ে আঙুল জাগিয়ে রিমিদের দিকে তাকিয়ে বলে, কি এখন বিষুম খাইলেন না? তখন হানিমুনের কথা শুইনাই বিষুম খাইয়া মুখ থেকে চা ছিটাইয়া চেহারা জামা আমার ছেঁড়া বেড়া কইরা দিছেন। এখন কই গেল আপনাগো বিষুম? সাব্বিরের নাচার কাহিনী এবার বুঝতে পেরেছে সবাই। ঈশা এবার ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে আর হাসছে। রিমি, সিমি, নিধি মুখের মধ্যে হাত দিয়ে মাথা নিচু করে হাসছে। আলতাফ চৌধুরী হাসতে হাসতে এক হাত চোখের উপর রাখে। রুদ্র, শুভ্র, অভ্র তো রাগে ফেটে যাচ্ছে। ওরা এবার সাব্বিরের দিকে রাগী চোখে তাকায়। সাব্বির মাথা নিচু করে ফেলেছে। এরই মধ্যে ফাহিম এখানে উপস্থিত হয়ে ঈশাকে ফ্লোরে গড়াগড়ি খেতে দেখে বলে, শাফা, এটা কি আপনি নাগিন ডান্স দিতাছেন? ঈশা হাসার কাজ হেসেই যাচ্ছে। ফাহিমের কথা কানে নিচ্ছে না। কিছুক্ষণ পর ঈশা নিজেকে স্বাভাবিক করে ওঠে বসে। হাসতে হাসতে হাঁপিয়ে গেছে পুরা। এলা ওঠেন, হুহুত নাগিন ডান্স দিছেন ফ্লোরে শুইয়া। ফাহিম বলে ট্যারা চোখে তাকিয়ে। ঈশা ওঠে সোফায় বসে। বলে, আল্লাহ, আজ প্রচুর হাসলাম। আচ্ছা ভাইয়া শোনো। রুদ্র ঈশাকে থামিয়ে বলে, তুই চুপ কর, আমার কথা শোন। হানিমুনে যাব কাপ্তাই। তবে আমরা 3 জনে নয়, সাথে তোরাও যাবি। ঈশা শুনেই খুশিতে আত্মহারা। অবাক কণ্ঠে বলে, সত্যিই ভাইয়া? অভ্র বলে, হ্যাঁ, এটা আমরা আগেই ভেবে রেখেছিলাম। কালকে রাতে যাব। তবে গাড়িতে নয়, হেলিকপ্টারে। সেখানের একটি বাংলো ভাড়া নিয়েছি 1 সপ্তাহর জন্য। শুভ্র বলে, ওয়াও ওয়াও, আমার যে কি খুশি লাগতেছে। তোমাদের এতগুলো থ্যাংক ইউ। খুশি মুডে বলে। ওদের কথা শুনে সাব্বির, ফাহিম, রিমি, সিমি, নিধিরাও অনেক খুশি হয়। কিন্তু আলতাফ চৌধুরী খুশি হতে পারছে না। তার চেহারায় চিন্তিত ভাব ফুটে উঠেছে। রুদ্র, অভ্র, শুভ্রদের চোখে এই বিষয়টা এড়ায়নি। অভ্র আলতাফ চৌধুরীর হাতের উপর হাত রেখে চোখের পলক আস্তে করে ফেলে। চিন্তা মুক্ত হতে বলেন তাকে। রুদ্র রিমি, সিমি, নিধি ও ঈশার উদ্দেশ্যে বলে, তোমরা উপরে যাও। কথাটা শুনেই ওরা 3 জন চলে যায় উপরে। আলতাফ চৌধুরী চিন্তিত স্বরে বলে,
এক পিকনিকে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। এখন আমি আমার। বাকিটা শুভ্র বলতে দেয় না, থামিয়ে দিয়ে বলে, এত টেনশন করো কেন দাদু? আমরা প্ল্যান অনুযায়ী কাজ করব। তোদের নিয়ে খুব চিন্তা হয় রে আমার। আমি চাই না আমাদের এই হাসিখুশি ভরা পরিবারে শোকের ছায়া নেমে আসুক। আহত কণ্ঠে বলে আলতাফ চৌধুরী। আহ দাদু, তুমি এত ভাবছ কেন? ভাইয়ারা যেই প্ল্যান করেছে না, এটাতে আমাদের যাওয়ার খবর ঠিকমতো কেউ জানতে পারবে না। সাব্বির বলে, যাই করিস না কেন সব কিছু ভেবে চিন্তে করবি। আলতাফ চৌধুরী বলেন, ইয়াপ। অভ্র বলে, রুদ্র বলে, সাব্বির ম্যাপ নিয়ে আয়, আমি সব বুঝিয়ে দিচ্ছি। ওকে ভাই। হাইওয়ের ফাঁকা রাস্তা দিয়ে 5টি কার দ্রুত গতিতে চলছে। এতটা দ্রুত গতিতে চলছে যে রাস্তার ধুলো উড়িয়ে দিয়ে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর কিছুটা সামনে এগোবার সঙ্গে সঙ্গে 5টি গাড়ি একসাথে আগুন ধরে যায়। ব্লাস্ট হয়ে যায় গাড়ি 3টি। দাও দাও করে আগুন জ্বলতে লাগল। কালো মুখোশ পরা একটি লোক এটা দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে তার। ফোন বের করে কল দেয় একটি নাম্বারে। প্রথম রিং হতেই ফোন রিসিভ করে ওপর পাশে থাকা বিপ্লব তালুকদার। উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে, কাজ শেষ? জি স্যার। পার্টি করেন? কথাটা শুনেই বিপ্লব তালুকদারের মুখে বিজয়ী হাসি ফুটে। চোখ জোড়া খুশিতে চিকচিক করছে তার। ফোন কেটে তিনি ইজি চেয়ারে চোখ বন্ধ করে দোল খেতে লাগল। ঠোঁটে তখনও হাসি লেগেছিল। অপর পাশে লোকটি পিছনে ফিরতেই 5জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। তাদের গায়ের কোট থেকেই বুঝতে পারে এরা কারা। লোকটি দৌড়াতে নিলে তাদের মধ্যে থেকে একজন লোক তার বাঁ পায়ে গুলি করে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। লোকটির কাছে এসে চুল ধরে টেনে ছিঁচড়ে তাকে তাদের সাথে নিয়ে যেতে লাগল। ভাইব্রেশন করা ফোনটি বেজে উঠল সাব্বিরের। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে। ছোট স্যার, কাজ হয়ে গেছে। তালুকদারের লোক এখন আমাদের কাছে বন্দী আছে। যদি পারমিশন দেন তো মেরে দেই। বডিগার্ডটির কথা শুনে সাব্বির তীক্ষ্ণস্বরে বলে, না, ওকে বেঁধে রাখো। ভাইদের সাথে কথা বলে আমি তোমাদের জানাব। ওকে ছোট স্যার। টুটুটু। ফোন কেটে দেয় সাব্বির। এটা রুদ্রদের প্ল্যান ছিল। ওদের যাওয়ার কথা ছিল আজ রাতে। কিন্তু মতো পাল্টে প্ল্যান অনুসারে সকালে বাড়ি থেকে একে একে 5টি গাড়ি বের হয়। গাড়ি বের হবার পরপরই ওরা সবাই হেলিকপ্টারে চড়ে কাপ্তাই রওনা দেয়। গোপনে ওদের হানিমুন ও পিকনিকের যাওয়ার কথাটা জানতে পারে বিপ্লব তালুকদার। খবরটা পাওয়া মাত্রই তালুকদার তার লোক পাঠায়। যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় বোম ফিট করে রাখে। ওই রাস্তা অতিক্রম করার সময় গাড়িতে আগুন ধরে ব্লাস্ট হয়ে যায়। তালুকদার ভেবেছে তার লক্ষ্যে তিনি সাফল্য অর্জন করেছেন। কিন্তু না, পুরাই ব্যর্থ হয়েছেন তিনি। কাপ্তাইয়ের সৌন্দর্য সকলের চোখেই দোলা দেয়। কাপ্তাই লেকের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মুহূর্তেই ফুরফুরা করে দিতে পারে মন মেজাজ। আকাশ থেকে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য সবার নজর কেড়ে নিয়েছে। কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্যের সবুজে ঘেরা পাহাড় দেখে নয়ন জুড়িয়ে যায় সবার। কাপ্তাই এসে রিমি, সিমি, নিধি ও ঈশা প্রচণ্ড হ্যাপি। ওরা আগে আসলেও রিমি, সিমি, নিধিরা এখানে এই প্রথম এসেছে। নৈসর্গিক সৌন্দর্য ঘেরা কাপ্তাই হ্রদ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরও একটি নিদর্শন কাপ্তাই লেক। এখানকার কাপ্তাই লেক এক কথায় অসাধারণ।
শুভলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ। প্রকৃতির এ এক অপার মহিমাময়। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথেই রিমি, সিমি, নিধি, ঈশা বাংলার ভেতরে প্রবেশ না করে কাপ্তাইয়ের নির্মল সৌন্দর্য চারদিক তাকিয়ে চোখ বুলিয়ে দেখছে। মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে প্রকৃতির সৌন্দর্য দেখছে ওরা। ওদের তিনজনের কাছে এটা স্বপ্নের দেখ বলে মনে হচ্ছে। রুদ্র, শুভ্র, অভ্র, সাব্বির, ফাহিম আর ওদের দাদু সহ ওদের খুশির জলক মাখা চেহারার দিকে তাকিয়ে আছে। ওদেরকে খুশি দেখে তাদের কাছেও ভালো লাগছে। আলতাফ চৌধুরী লাঠি ভর দিয়ে হেঁটে ওদের সামনে এসে বলল, নাতবউরা, বাকি সৌন্দর্য পরে দেখবে, তার আগে ফ্রেশ হয়ে নেও। রিমি খুশি মুডে বলে, দাদু, আমি পাগল হয়ে যাব। এত সৌন্দর্য ঘেরা দেশ আমি আগে কখনোই দেখিনি। সিমি দু হাত মেলে দিয়ে বলে, সত্যি দাদু অনেক সুন্দর, একদম স্বপ্নের মতো। নিধি বলে, আরও অনেক কিছু বাকি আছে দেখার, তার আগে নিজেরা ফ্রেশ হয়ে নেও। বিকেলে লেক ভিউ আইল্যান্ড যাব। ঈশা দু গালে হাত রেখে বলে, ওয়াও দাদু, ওই আইল্যান্ডটা অনেক সুন্দর। আই এম সো হ্যাপি। হ্যাঁ, এখন ভেতরে যাও সবাই। জি দাদু। ওরা সবাই ভেতরে চলে এলো। ওদের বাংলোটা একটি শুনশান অ্যারিরার মধ্যে। এখান থেকে বাজারের পথ প্রায় 1 কিলোমিটার দূর হবে। বাংলার চারপাশে বডিগার্ডরা দাঁড়ান, পাহারা দিচ্ছে। ওরা আসার আগেই বডিগার্ডরা এসে এখানে পাহারা দিচ্ছে। বলতে গেলে সিকিউরিটি কোনো ত্রুটি রাখেনি রুদ্ররা। সিমি বিছানায় উপর লেদার উঠিয়ে কাপড় বের করতে নিলে তখনই শুভ্র রুমে প্রবেশ করে। সিমির হাত ধরে টেনে ওর একদম কাছে নিয়ে আসে। আচমকা একটা করার কারণে সিমি চমকে যায়। সিমির এক হাত শুভ্র ওর পিঠের সাথে চেপে ধরে, আরেক হাত সিমির ঘাড়ের কাছে রেখে নরম স্বরে বলে, কালকে হানিমুনের যাওয়ার কথা শুনে বিষম খেয়েছ। আজকে ডেমো দেখাবো হানিমুন কিভাবে করে। সিমির কপাল কুঁচকে যায়। কাল রাতে কিছু না বললেও শুভ্র রেগেছিল সেটা বুঝতে পেরেছে সিমি। আর এখন তার ঝাল ওঠাবে। শুকনো ঢোক গিলে সিমি। শুভ্র বাঁকা হেসে সিমির থুতনিতে চুমু খেয়ে বলে, ভয় পাচ্ছ? সিমি চুপ করে আছে। সিমির কানের কাছে মুখ নিয়ে বলে, আগেই বলেছি, পারমিশন ছাড়া উহু। সিমি কিছুটা স্বস্তি পায় কথাটা শুনে। এখন শুভ্র দূরে সরলেই বাঁচে, কারণ সিমির বুকের মধ্যে হার্ট দৌড়াদৌড়ি করছে। শুভ্র সিমির কাছ থেকে সরে আসে। বড় থাইগ্লাস খুলে বারান্দায় এসে দাঁড়ায় শুভ্র। সিমি কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। রিমি রুমে এসেই নরম বিছানা দেখে ধুপাস করে চিত হয়ে শুয়ে পড়ে। নরম বিছানায় শুতে খুব শান্তি লাগছে। আরামের খেলায় চোখজোড়া বন্ধ করে নেয়। ঠিক তখনই ওর গায়ের উপর কিছু একটা পড়েছে মনে হচ্ছে। চোখটা মেলেই দর্শন হয় গ্যাংস্টার বাবু রুদ্রের দুষ্ট মুখখানা, যা দেখে রিমির বুকের ডিপডিপ শব্দ হতে শুরু করে। রিমি চোখজোড়া ছোট ছোট করে বিরক্তি চেহারা নিয়ে রুদ্রের বুকে দুহাত রাখে ওকে সরানোর জন্য। রুদ্র রিমির হাতের অনুসরণ করে হাতের দিকে তাকায়। টেডি হাসি দিয়ে বলে, গেঞ্জি খুলবে নাকি? কথাটা শুনেই রিমি বুকের উপর থেকে হাত সরিয়ে ফেলে। রুদ্র ফিক করে হেসে দেয়। রিমির মুখের উপর ঝুঁকে ডানগালে একটি আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, ইউনো রিমি, হানিমুন কাকে বলে জানো? রিমি মাথা আস্তে করে দুলিয়ে বলে, না। বলবো? রিমি মাথা দুলিয়ে না বলে, তার মানে তুমি জানো? এক ভ্রু উঁচু করে বলে। রিমি এবারও মাথা দুলিয়ে না বলে,
রুদ্রের ঠোঁটে তখনও লেগে আছে টেরি হাসি। আলতো করে রিমির ঠোঁট জোড়া স্পর্শ করে সরে আসে। ঠোঁট ছোঁয়ার আগেই রিমি চোখ কুচকিয়ে বন্ধ করে নেয়। রুদ্র রিমির চোখ বন্ধ দেখে আঙুলের উল্টো পিঠ দিয়ে গালে স্লাইড করে। রিমি চট করে চোখ খুলে ফেলে। রুদ্র গালে হাত রেখে রিমির কপালে ওর কপাল ঠেকায়। পরম যত্নে চোখজোড়া বন্ধ করে নেয়। এই মুহূর্তটা গভীরে গিয়ে অনুভব করতে চায় রুদ্র। রিমির চোখ জোড়া তখন খোলা ছিল। খুব কাছ থেকে রুদ্রকে দেখছে। এক নিমিষেই মনটা শান্ত হয়ে যায় রিমির। প্রশান্তির নিঃশ্বাস নেয় সে। রুমে ঢুকে অভ্র ওর ফোনটা বিছানার উপর রেখে সোফায় পা ঝুলিয়ে বসে। নিধি ব্যাগ থেকে কাপড় বের করতে যাবে তখনই অভ্র বলে, নিধি ফোনটা দেও। নিধি চট করেই বলে ফেলে, পারছি না। অভ্র কপাল কুঁচকে বলে, কি পারছ না? নিধির হুঁশ আসে একটু আগে কি বলেছে। দ্রুত ফোনটা হাতে নিয়ে অভ্রের সামনে ধরে। অভ্র ফোন নেওয়ার বাহানায় নিধির হাত টেনে ধরে পাজরা কোলে বসায় নিধিকে। নিধি চালাকি বুঝতে পারে। অভ্র নিধিকে আরেকটু কাছে নিয়ে দুষ্ট হাসি দিয়ে বলে, চলো হানিমুনের কাজটা সেরে ফেলি। কিন্তু তার আগে আমার একটা কথা ছিল। মৃদু স্বরে অভ্রের দিকে তাকিয়ে বলে নিধি। অভ্র মুচকি হেসে বলে, হুম, বলো। নিধি অভ্রের উপর থেকে চোখ সরিয়ে আমতা আমতা করে বলে, আমি প্রেগন্যান্ট। নিধিকে সহ সাথে নিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে যায় অভ্র। কথাটা শুনে মাথায় যেন পুরন্ত প্লেন পড়েছে। বিয়ে হয়েছে 1 মাসও হয়নি। তার উপরে ওদের মাঝে কিছুই হয়নি। তাহলে নিধি প্রেগন্যান্ট হলো কি করে? অভ্র চেহারায় রাগী ভাব নিয়ে বলে, এটা কি বলছো তুমি নিধি? নিধি মিন মিন করে বলে, দাঁড়ান সত্যিইটা বলছি। নিধি ব্যাগ থেকে জামাকাপড় বের করে এক দৌড়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে বলে, ওটা মিথ্যে কথা ছিল। ঠাস করে দরজা বন্ধ করে দেয় নিধি। অভ্র আহম্মক হয়ে যায়। এত বড় একটা মিথ্যা কথা বলেছে শুধু ওর কাছ থেকে পালানোর জন্য? কি ফাজিল মেয়ে এটা! ফিক করে হেসে দেয় অভ্র। মনে মনে বলে, সুযোগ পেলে আমিও তোমায় দেখে নিব। ফ্রেশ হয়ে সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে ঘুরতে বের হয় লেকভিউ আইল্যান্ড। গাড়ি থেকে নেমে রিসোর্ট নীলকৌড়ির বোটে ওঠে। বোট ছেড়ে দেয়। নীলকৌড়িতে বসে লেকভিউ দেখার মজাই আলাদা। নীলকৌড়ি অতিথির যে কোনো বর্জার চেয়ে এক কাঠি এগিয়ে। আছে সব আধুনিক সুযোগ সুবিধা। ডি টিভি, চওয়া বিছানা, বাথরুম এবং লেক উপভোগ করার সব ব্যবস্থা। সবার বোটের ছাদের চেয়ারে বসে কাপ্তাই লেক ভিউ এর সৌন্দর্য উপভোগ করছে। সাব্বির ওর ক্যামেরায় বন্দি করে নিল সুন্দর দৃশ্যগুলো। সবাই খুব খুশি। বিকেল গড়িয়ে যায় পুরো লেক ঘুরতে। বাংলোতে ফিরে আসে সন্ধ্যার সময়ে। সবাই কিছুটা টায়ার্ড। ঈশা আগে থেকেই বলে রেখেছিল রাতের ডিনার বাংলার বাহিরের বাগানে করবে। তাই এই অনুযায়ী আগে থেকেই গার্ডসরা বড় একটি তাঁবু টানিয়ে রেখেছে বাগানে। ডিনারের সব ব্যবস্থা করা হয়। বড় একটি গোল টেবিল ও 10টি চেয়ার সেট আপ করা। সবাই ফ্রেশ হয়ে চলে আসে বাগানে। কথা বলার ফাঁকে ফাঁকে সবাই ডিনার শেষ করে। যে যার রুমে ঘুমাতে চলে যায়। সকালে সবার আগে ফাহিম ঘুম থেকে ওঠে। ওঠেই ওর জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দিয়ে তাজা তাজা বাতাসের মজা নিচ্ছে। আরও কিছুক্ষণ দাঁড়াবে বলে ভাবে। কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কারণে দাঁড়িয়ে থাকতে পারে না। চলে যায় বাথরুমে। কিছুক্ষণ পর দাঁত বের করে হেসে পেট হাতাতে হাতাতে বাথরুম থেকে বের হয় ফাহিম।
হুট করেই ওর নজর পড়ে বিছানার পাশে রাখা লেদারের উপর। ফাহিমের চোখ বড় বড় হয়ে যায়। দেখে 3টি বানর ওর জামা কাপড় ঘেটে একাকার করেছে। একজন বানর ওর লাল রঙের গেঞ্জি ও আরেকজন কালো রঙের গেঞ্জি পরেছে। আরেকটা বানর তো ওর আন্ডারপ্যান্ট মাথায় পরে বসে আছে। চোখ বড় বড় করে তাকানোর কারণে বানর 3টিও ওর দিকে চোখ স্থির করে তাকিয়ে আছে। গেঞ্জি ও আন্ডারপ্যান্ট নিয়েছে বিধায় ফাহিম তড়িৎগতিতে ওর লেদারের কাছে আসতে নিলে বানর 3টি জানালা দিয়ে দৌড়ে পালায়। ফাহিমও বানরের পিছু পিছু জানালা দিয়ে লাফ দেয়। বানর 3টি বাংলার সামনে চলে আসে। বানরের গায়ে ফাহিমের গেঞ্জি বেশ লম্বা হয়, কিন্তু তারপরও ওরা ওটা পরেই দৌড়াতে শুরু করে। ফাহিম ওদের পিছু দৌড়াচ্ছে আর বলছে, ওই হালার পুতো, মোর গাঞ্জি, ছোট প্যান্ট দিয়া যা। ওই হালার পুতো খাড়া, দাঁড়া। কে শুনে কার কথা? বানররা সারা বাগান জুড়ে দৌড়াচ্ছে আর দাঁত কেলিয়ে হাসছে। বানরদের চেহারা দেখে বুঝাই যাচ্ছে ওদের খুব পছন্দ হয়েছে ফাহিমের গেঞ্জি ও আন্ডারপ্যান্ট। তাই দিবে না বিধায় দৌড়াচ্ছে। এদিকে সাব্বির ঘুমের ঘোরে স্বপ্নে দেখছে এত এত সাগর কলা নিয়ে বসেছে খেতে। ইচ্ছা মতো কলা খাচ্ছে, খেয়েই যাচ্ছে, একা ধারে খেয়েই যাচ্ছে। হঠাৎ করেই সাব্বিরের মনে হলো ওর গালে কেউ ঠোকটা দিয়েছে। পিকপিক করে চোখ মেলে 3 জোড়া ছোট ছোট লালচে চোখ দেখে হুড়মুড় করে বিছানায় লাফ দিয়ে উঠে দাঁড়ায়। সাব্বিরকে লাফ দিয়ে উঠতে দেখে বানর 3টি ভয়তে বিছানার নিচে নেমে দাঁড়ায়। সাব্বিরের বুক ধড়ফড় করছে। ঘুম থেকে ওঠে রুমে অচেনা মানুষকে দেখেই ভয় পাবে যে কেউ। আর এদিকে তো 3টি বানর ওর বিছানায় বসেছিল। সাব্বির বিছানার উপর কলার ছোলা দেখতে পেল। তাহলে কি সত্যিই বানররা ওকে কলা খাওয়াচ্ছিল? বানর 3টি ঘাপটি মেরে ফ্লোরে বসে আছে। ওদের নজর সাব্বিরের উপর। সাব্বির নিচে নামার সাহস পাচ্ছে না। এভাবে কখনোই বানর ফেস টু ফেস দেখেনি। এই প্রথম বানরের সামনাসামনি পড়ল। সাব্বির জানত এখানে বানরের উৎপাত আছে, কিন্তু এভাবে বানরের সম্মুখীন হতে হবে সেটা ওর জানা ছিল না। সাব্বির মনে মনে ভেবে নিল রুম থেকে বের হতে হবে, আর না হলে ওদের কাছ থেকে মুক্তি পাবে না এত সহজে। তবে ওর মাথায় এটা কাজ করছে না, বানর ওর রুমে আসল কোথা থেকে। তখনই নজর পড়ে জানালার দিকে। কাল রাতে ভুলবশতভাবে জানালা খোলা রেখেই শুয়ে পড়ে। বুঝতে পারে জানালা রেলিং নেই, তাই ওখান থেকেই এসেছে। সাব্বির হাত জাগিয়ে দুবার হুসোস হুসোস করল, কিন্তু তাতেও কাজ হল না। বানররা সেখানেই নিরিবিলি বসে আছে। মনে হচ্ছে সাব্বিরকে কলা খাইয়ে তার হিসাব নিবে বলে খাপটি মেরে বসে আছে। সাব্বির আস্তে আস্তে বিছানার পাশে আসে। সুযোগ বুঝে এক লাফ দিয়ে দরজা খুলে বের হতে নিলেই 2টো বানর লাফিয়ে ওর মাথায় আর কাঁধে চড়ে বসে চুল শক্ত করে ধরে রাখে। সাব্বির বাহিরে বের হয়ে চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে, মা গো, বাবা গো, চাচা গো, মামা গো, কে কোথায় আছো? বাঁচাও গো, নাম আমার মাথা থেকা, নাম কইতাছি। সাব্বিরের দৌড়ানি দেখে ফাহিম আর ওর গেঞ্জি আন্ডারপ্যান্ট নেওয়া বানর 3টি থেমে যায়। এবার সাব্বিরের কাণ্ড দেখচ্ছে। ফাহিম সাব্বিরকে বাঁচাতে যাবে তখনই ওর মনে পড়ে গেঞ্জি ও আন্ডারপ্যান্ট বানরের কাছে। ওদের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, ওই মোর গাঞ্জি, ছোট প্যান্ট। বলেই আবার ওই বানরদের পিছু ছুটতে লাগল। সাব্বির, ফাহিম দুজনই চিল্লাচ্ছে। বডিগার্ডরা ওদের চিৎকার শুনে মুখ টিপে হাসছে, কিন্তু ওদের কাছে আসছে না। আর এদিকে ঘুমের দফারফা হয়ে গেছে বাকিদের। এভাবে চিৎকার করলে কি ঘুমানো যায়?
চরম বিরক্তি নিয়ে সবাই উঠে আসে। গেটের সামনে এসেই বাংলার বাগানে দিকে সবার চোখ পড়ে। সবার চোখ বড় হয়ে যায়। কি কাণ্ড! একজন বানরদের দৌড়ানি দিচ্ছে, আরেকজন দৌড়ানি খাচ্ছে। বাহ! রিমি, সিমি, নিধি, ঈশা এমন দৃশ্য দেখে কিভাবে স্থির থাকবে বলুন? জানি আমার পাঠকরাই স্থির নেই। তার তো ওরা হাসতে হাসতে দম বের হয়ে যাওয়ার অবস্থা হয়েছে ওদের। রুদ্র, শুভ্র, অভ্র এক রাশ বিরক্ত নিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আলতাফ চৌধুরী মাথা দুলিয়ে হাসে। যাক, সকাল সকাল জগিং হচ্ছে ওদের, সাথে বানরদেরও। কন্টিনিউ টু